হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজকে আমরা করতে চলেছি আমাদের পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট 45টা এমসিকিউ এর আলোচনা। এখানে আমরা এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন করলেও পরীক্ষায় কিন্তু একই প্রশ্ন অন্য ফরম্যাট যেরকম শূন্যস্থান পূরণ, একটি বাক্যে উত্তর দাও, স্তম্ভ মিলন এই সকল ফরম্যাটেও কিন্তু আসতে পারে। প্রশ্ন একই থাকবে, শুধু ফরম্যাট বদলে যাবে। নাম্বার কত? 1 মার্কস। তো এই ভিডিওতে আমরা কি করবো, 1 মার্কসের জন্য 45টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখবো। তো চলো বেশি দেরি না করে জলদি কোয়েশ্চেনের সেশন শুরু করা যাক, কারণ এখন কিন্তু আমাদের জন্য টাইম খুব ক্রুশিয়াল। হাতে রয়েছে আর মাত্র 20 দিন। চলো প্রথম কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে, আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম। আর দ্বিতীয় কোয়েশ্চেন কি বলছে, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী সঠিক ক্রম বলতে। তাহলে কোয়েশ্চেনের অ্যান্সার তাড়াতাড়ি নিচে কমেন্ট বক্সে লেখো, এবং এই সেশন শেষ হলে কমেন্ট বক্সে আমাকে বলবে যে কে কতগুলো কোয়েশ্চেন পারলে 50টার মধ্যে না 45টার মধ্যে। ঠিক আছে, দেখো আমিও একটা কথা বলে দিচ্ছি, আমাদের যে আয়নন ক্ষমতা না, আ দিয়ে কি আয়নন, আ দিয়ে কি আলফা, তাহলে আয়নন ক্ষমতা কার বেশি হবে? আলফার বেশি হবে। তারপর কে থাকবে? বিটা, তারপর কে থাকবে? গামা। আর আয়নন ক্ষমতা যা হবে ভেদন ক্ষমতা ঠিক তার উল্টো করে দেবা, তাহলে ভেদন ক্ষমতার ক্রম কি হবে? গামা সব থেকে বেশি, তারপর বিটা, তারপর আমাদের আলফা। বোঝা গেল? এই তো ভেদন ক্ষমতা তাহলে কি হবে? গামা বিটা আলফা, তাহলে গামা বিটা আলফা। আর দ্বিতীয় কোশ্চেনটা কি? আয়নিত করার ক্ষমতা মানে আয়নন ক্ষমতা, তাহলে সেটা কি হবে? আলফা বিটা গামা। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো। দেখো বিটা রশ্মি মানে হচ্ছে আমাদের ইলেকট্রনের স্রোত, তাই তো? তাহলে সেটা কি হয়? সেটা হয় -e ইলেকট্রন। ঠিক আছে, তাহলে -1 এটা কি? তার পরমাণু ক্রমাঙ্ক। 0 হচ্ছে তার ভর, এবং ই মানে কি? আমাদের ইলেকট্রনকে ডিনোট করে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের প্রোটনের স্রোত না, নিউট্রনের স্রোত না, ইলেকট্রনের স্রোত। ইয়েস, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। ঠিক আছে, আচ্ছা আলফা কি? আলফা হচ্ছে আমাদের 4 2 হিলিয়াম 2+, অর্থাৎ এর ভর সংখ্যা হচ্ছে 4, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, এবং 2+ কি? এর আধান। ঠিক আছে, এবং গামা রশ্মি কি? গামা রশ্মি হচ্ছে আমাদের একটা ইএমডব্লিউ, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, আচ্ছা তারপরের কোশ্চেন কি? তারপরের কোশ্চেন বলছে বিটা কণা নিঃসরণে উৎপন্ন পরমাণু কি হয়? এই যে আমি এক্ষুনি বললাম, বিটা কণা কি রয়েছে? -1 পরমাণু ক্রমাঙ্ক, তাহলে -1 হয়ে যাবে না? বেরিয়ে যাচ্ছে তো, তাহলে বিয়োগ করব। আর এখানে পরমাণু ক্রমাঙ্ক কত? -1, তাহলে -1 মানে কি? +1। অর্থাৎ আমাদের যদি জেড পরমাণু ক্রমাঙ্ক থাকে কারুর, তাহলে সেটা কি হবে? Z+1 হয়ে যাবে। কিন্তু আমাদের যে ভর, সেই ভর সংখ্যা যদি কারুর এ হয়ে থাকে, আমার ভর সংখ্যা তো শূন্য, তাহলে শূন্য বিয়োগ হলে কত হবে? একই থাকবে। তার মানে ভর সংখ্যা আমার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমি কি বলতে পারি যে বিটা নির্গমনে, এটা কার জন্য হলো? এটা বিটা নির্গমনের জন্য হলো। তাহলে বিটা নির্গমন হলে আমাদের জেডটা Z+1 হয়ে যায়, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক এক ঘর বেড়ে যায়, কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে কি বলবো? ভর সংখ্যা বাড়ে না, ভর সংখ্যা কমে না, পারমাণবিক সংখ্যা বাড়ে। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা এক ঘর বেড়ে যায়, তাহলে অপশন বি, পারমাণবিক সংখ্যা কমে না। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে কার্বন ডেটিং এ ব্যবহৃত হয়। আমি একটা কথা বলে দিচ্ছি, সেটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যে আমাদের তেজস্ক্রিয়তার ব্যবহার কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু বই থেকে পড়বেই পড়বে। কি বললাম? তেজস্ক্রিয়তার ব্যবহার। ঠিক আছে, তিনটে ব্যবহার আছে। কি কি ব্যবহার? প্রথম ব্যবহার হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞানের ব্যবহার, যেরকম ক্যান্সার রোগের চিকিৎসা যদি আমাকে বলে, তাহলে আমাদের রেডিয়াম কোবাল্ট, কোবাল্টের মধ্যে CO60। ঠিক আছে, তারপর যদি বলে লিউকোমিয়া, মস্তিষ্কের টিউমার, এইসব রোগের চিকিৎসা, তাহলে কি করব? তেজস্ক্রিয় ফসফরাস 32P। ঠিক আছে, থাইরয়েড রোগের চিকিৎসার জন্য আমাদের আয়োডিন 131I। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। দ্বিতীয় ছিল আমাদের পৃথিবীর বয়স নির্ধারণ। ঠিক আছে, তাহলে পৃথিবীর যে কোনো স্থানে আমাদের যে ইউরেনিয়ামের আকরিক থাকে, সেই ইউরেনিয়ামের আকরিক থেকে সিসার আইসোটোপ পিবি 206 ভর 82 পরমাণু ক্রমাঙ্ক সেটা পাওয়া যায়। পরীক্ষার দ্বারা ওই আকরিকে ইউরেনিয়াম আর ওই যে সিসা, তার অনুপাতটা বার করলেই কি পাওয়া যায়? আমাদের পৃথিবীর ভরটা বার করা যায়। ঠিক আছে, তাহলে এই গেল পৃথিবীর ভর নির্ণয়, সরি বয়স নির্ণয়। আর একটা হচ্ছে আমাদের রেডিও কার্বন ডেটিং। ঠিক আছে, সেটা কি? আমাদের 14C এবং 12C। ঠিক আছে, আমাদের কি 14C এবং আমাদের 12C এর অনুপাতটা বের করা হয়। তাহলে ব্যবহার কাকে করি? ব্যবহার করি কিন্তু আমরা 14C কার্বন আইসোটোপকে। ঠিক আছে, তাহলে কি হবে আমার উত্তরটা? উত্তরটা হবে আমাদের তাহলে 14C। এটা করে আমরা কি করি? আমরা বিভিন্ন পুরাতাত্ত্বিক বস্তু বা জীবাশ্মর বয়স নির্ধারণ করি। ঠিক আছে, এই তিনটে কারণ কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে খুব ভালো করে তেজস্ক্রিয় ব্যবহারের জন্য। বড় কোশ্চেনে দিতে পারে, 1 নম্বরের এমসিকিউ আসতে পারে, জিএসএ তে বাকি যে ফরম্যাটের কোশ্চেন গুলো আছে সেখানে 1 নম্বরের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে এটা কিন্তু পড়বেই পড়বে, মনে করে এটা রিভাইজ করবে। তারপর বলছে একটি আলফা কণার ভর একটি প্রোটনের ভরের কত গুণ। ঠিক আছে, দেখো আমার আলফা মানে আমি কি বলেছি? আলফা মানে পেন কই গেল? এখানে আছে। আলফা মানে হচ্ছে আমাদের 4 2 হিলিয়াম 2+, তাই তো? তাহলে ভর কত? ভর হচ্ছে আমাদের 4, অর্থাৎ কি ভরটা আমাদের 4 amu। আর একটা প্রোটনের ভর আমি কত বলি? প্রোটনের ভর আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 amu বলি। তার মানে কত গুণ হলো? 4 গুণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি বলবো? যে একটি প্রোটনের ভরের 4 গুণ। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আমাকে কি বলছে যে একটি আলফা কণার আধান, তাহলে আমি কি বলছি আলফা কণা মানে হচ্ছে আমাদের 4 2 হিলিয়াম 2+, তাহলে আধান কত? আধান তাহলে আমি যদি বলি রিলেটিভ চার্জ বলতে তাহলে লিখতাম 2 + 2, আর যদি বলি অ্যাবসলিউট চার্জ, এখানে দেখো কুলম দিয়ে দেওয়া আছে অর্থাৎ এক্সাক্ট চার্জটা জিজ্ঞাসা করছে অ্যাবসলিউট চার্জ, তাহলে কি হবে +2 ই কেন? কারণ এখানে +2 থাকা মানে কি দুটো ইলেকট্রন কম আছে, অর্থাৎ দুটো ইলেকট্রনের ঘাটতির সমান আমাদের কি পজিটিভ চার্জ রয়েছে, তাই তো? তাহলে কি হবে এটা +2 ইন্টু ই এর মান কত 1.6 গুণ 10⁻19, ঠিক আছে? এখানে যে সংখ্যাটা থাকবে 2+, তার মানে কি +2 ই, এই ই মানে কি এক একটা ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধানের মান কত হয় এত কুলম্ব, তাহলে সেটা আমাকে বসাতে হলো। এবার তাহলে কত আসছে +1.6 কে 2 দিয়ে গুণ করলে আসলো 3.2 গুণ 10⁻19 কুলম্ব, তাহলে অ্যান্সারটা কত হবে? অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে তড়িৎ বা চৌম্বক ক্ষেত্রে সব থেকে বেশি বিচ্যুতি ঘটে কার? সব থেকে বেশি বিচ্যুতি কার ঘটে? আমাদের বিটা কণার, কারণ এটা আমাদের খুবই হালকা ওয়েটের হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাকে কি বলছে? নেক্সট কোশ্চেন আমাকে বলছে যে ইলেকট্রনের ভর যদি এম হয় তাহলে বিটা কণার ভর কত? আমাদের বিটা কণাটা তো ইলেকট্রনের স্রোত, তাহলে কি হবে ওটাও ভরও এম হবে, তাহলে কি হবে? অপশন এ। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 226 88 আর এ থেকে আমাদের আর এন তৈরি হলো 2 2 2, আর এদিকে আছে 86। আচ্ছা, এবার ভালো করে ভাববে এই জিনিসগুলোকে, ঠিক আছে? দেখো আমি যদি আমার ভর সংখ্যার কথা বলি, ভর সংখ্যা কেমন ভাবে পরিবর্তন হলো সেটা ভালো করে ভাবো তো। ভর সংখ্যা আমাদের ছিল 226, হয়ে গেল 222, তার মানে কত কমে গেল? কমে গেল তাহলে আমাদের চার ভর কমে গেল, তাই তো? 4 ভর কমে গেল, 4 ভর কমে যাওয়া, আর পরমাণু ক্রমাঙ্ক কত কমলো? পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে, এটা ইজি আছে, এটা বেশি কিছু করতে হবে না। পরমাণু ক্রমাঙ্ক করলো 88 থেকে 86, তার মানে 88 বিয়োগ 86 অর্থাৎ 2, তার মানে ভর কমলো আমাদের 4, পরমাণু ক্রমাঙ্ক আমাদের 2, তাহলে এটা কার থাকে? আমাদের 4 2 হিলিয়াম 2+ এর না, অর্থাৎ কি মাত্র একটা আলফা কণা বেরিয়েছে। ঠিক আছে, আর একটু যদি জটিল দিত তাহলে আমাদের তখন বিটা কণা বার করতে হতো, আমি সেটা এক্সপেক্ট করছিলাম। ঠিক আছে, আচ্ছা ওটা পরে আছে। তাহলে এখানে কে বেরোবে? এখানে তাহলে বেরোবে আমাদের একটা আলফা কণা। ঠিক আছে, অপশন তো দেখিনি, অপশন দেখলে বুঝতে পারতাম যে একটা কেবি বেরোবে। ঠিক আছে, তাহলে কি করে বুঝলাম সেটা বোঝা গেল? 226 থেকে 222 হয়েছে, অর্থাৎ 4 ঘর কমে গেছে। আর পরমাণু ক্রমাঙ্ক 88 থেকে 86 হয়েছে, অর্থাৎ কি পরমাণু ক্রমাঙ্ক 2 ঘর কমেছে। তা আমাদের 4 ঘর আমাদের ভর সংখ্যা এবং 2 ঘর আমাদের পরমাণু ক্রমাঙ্ক, এটা কার থাকে? আমাদের হিলিয়ামের থাকে, তাহলে 4 2 হিলিয়াম 2+ কে আমাদের আলফা কণা থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট বলছে আলফা কণায় উপস্থিত থাকে, তাহলে আলফা মানে কি 4 2 হিলিয়াম 2+, তাই তো? আচ্ছা আমাকে একটা কথা বলো যে এখানে তাহলে আমাদের এই যে দুইটা কি আমাদের প্রোটন সংখ্যা? পারমাণবিক ক্রমাঙ্ক মানেই তো প্রোটন সংখ্যা, তাহলে কি প্রোটন সংখ্যা আমাদের 2। আচ্ছা বলো তো আমাদের নিউট্রন সংখ্যা কি করে বার করে? নিউট্রন সংখ্যা বার করতে হলে আমাকে সবসময় ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বাদ দিতে হয়, a - z, তাহলে a কত আমাদের 4 আর z কত আমাদের 2, অর্থাৎ বিয়োগ করলে কত আসবে 2। আচ্ছা এবার ইলেকট্রন সংখ্যা যদি বার করতে হয়, ইলেকট্রন সংখ্যা সবসময় কি হয়? নিস্তড়িত হলে প্রোটন সংখ্যার সমান হয়, অর্থাৎ 2 থাকার কথা, কিন্তু +2 মানে কি দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে কি দুটো ইলেকট্রন থাকার কথা তার থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, অর্থাৎ শূন্যখানা ইলেকট্রন। তাহলে পড়ে রইলো কি দুটো প্রোটন দুটো নিউট্রন, তাহলে কি হবে এখানে দুটো প্রোটন দুটো নিউট্রন। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন বলছে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইএমডব্লিউ, তাহলে কে হয় সেটা হয় আমাদের গামা রশ্মি। ওকে, নেক্সট কোশ্চেন কি? তাড়াতাড়ি করার চেষ্টা করবে কোশ্চেন গুলোকে, কারণ পরীক্ষার হলে কিন্তু তোমরা 1 নম্বরের প্রশ্নে খুব বেশি টাইম দিতে পারবে না, তখন তোমাদেরকে তাড়াতাড়ি ভেবে তাড়াতাড়ি অ্যান্সার সলভ করার প্র্যাকটিস রাখতে হবে, আর সেই প্র্যাকটিসটা আজ থেকেই তৈরি হবে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন বলছে n/p, n মানে কি নিউট্রন, p মানে কি আমাদের প্রোটন। নিউট্রন আর প্রোটনের অনুপাত কত হলে নিউক্লিয়াস অস্থায়ী হয়? 1 এর সমান, 1 এর বেশি, 1 এর কম, 1.5 এর বেশি, 1.5 এর কম, সবসময় কিন্তু 1.5 এর বেশি হলে তখন আমাদের নিউক্লিয়াস গিয়ে অস্থায়ী হয়। ঠিক আছে, আচ্ছা এইটা এরকম ভাবে কোশ্চেন আসতে পারে যে তেজস্ক্রিয়তার কারণ কি? তেজস্ক্রিয়তার কারণ কি? পড়ে নেবে, এটা আসার চান্সেস আছে। ঠিক আছে, আচ্ছা তেজস্ক্রিয়তার কারণ কি বললে কি বলবো যে আমার একটা নিউক্লিয়াস যখন অস্থায়ী থাকে, কখন অস্থায়ী থাকে? যখন তাদের নিউক্লিয়নদের অনুপাত 1.5 বা তার বেশি হয়ে যায়। ঠিক আছে, তখন যেহেতু সে মানে সুস্থিত আর থাকতে পারে না, আনস্টেবল হয়ে যায়, তখন সে তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন বলছে কোন রশ্মি নির্গমনে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে? তাহলে আমাদের যখন আলফা কণা বেরোয়, ঠিক আছে, আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই, নিয়ে সেখানে আমি লিখেই দিই, যখন আমাদের একটা আলফা কণা নির্গমন হয় বা নিঃসরণ হয় তখন কি হয়? আলফা কণা মানে কি? আলফা কণা মানে হচ্ছে আমাদের 4 2 হিলিয়াম 2+, তাই তো? তার মানে 4 2 হিলিয়াম 2+, তাই তো? তাহলে যদি আলফা কণা নিঃসরণ হয় তাহলে এটা কি হয়ে যায়? এ হয়ে যায় আমাদের a - 4, আর জেডটা কি হয়ে যায়? জেড হয়ে যায় আমাদের z - 2।
ঠিক আছে। এবার আসি বিটা কণা নিঃসরণে। ঠিক আছে, বিটা কণা নিঃসরণে। এবার বিটা কণা কি? বিটা কণা হচ্ছে -1 0 তাই তো? তাহলে আমাদের যে এটা থাকলো, এ থেকে আমার শূন্য বিয়োগ করলে কত হবে? এই থাকবে, অর্থাৎ ভর সংখ্যা অপরিবর্তিত। কি বলবো? যে ভর সংখ্যা, ঠিক আছে, অপরিবর্তিত বা আনচেঞ্জড, অপরিবর্তিত। ঠিক আছে। কিন্তু আমাদের যে জেড আছে, জেড থেকে যদি আমি -1 বাদ দিই, তাহলে কি জেড মাইনাস অফ -1, তার মানে কত হয়ে যাচ্ছে? জেড+1, অর্থাৎ জেড কিন্তু এক ঘর বৃদ্ধি পেয়ে যাবে। অর্থাৎ আমাদের যে পরমাণু ক্রমাঙ্ক কিন্তু আমাদের বৃদ্ধি পেয়ে যায়। বোঝা গেল? কিন্তু আমাদের যে গামা রশ্মি তো একটা স্পেশাল জিনিস। গামা রশ্মি কি? গামা রশ্মি একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নেহাত, তাহলে একটা ইএমডাব্লিউ। এর কোনো কি ভর নেই, ভর শূন্য, এর কোনো আধান নেই, তাহলে আধানও আমাদের শূন্য। তাহলে এখানে কি হবে? এখানে কোনোরূপ পরিবর্তন ঘটবে না আমাদের ভর সংখ্যা বা জেডে। তাহলে এটা এই থাকবে, জেডটা জেডই থাকবে। তাহলে কি হলো? হলো শুধুমাত্র আমাদের এনার্জি কমে গেল। তাহলে কি হবে? আমাদের এনার্জি রিলিজ হবে, শক্তি বেরিয়ে যাবে। তাহলে সে যে উত্তেজিত রয়েছে, সে গামা রশ্মি বিকিরণ করে শক্তি ত্যাগ করে স্টেবল হওয়ার চেষ্টা করবে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন কি? না, ওই কোশ্চেনটা তো বলা হলো না। তাহলে কোন রশ্মি নির্গমনে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে? দেখো, বিটা বেরোলে কিন্তু আমাদের ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কিন্তু এক ঘর বেড়ে যায়। তাহলে একমাত্র কিন্তু গামা রশ্মি নির্গমনে এরকম হয়। তাহলে কি বলবো উত্তরটা? উত্তরটা তাহলে আমাদের বলবো অপশন ডি, গামা। নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে পরপর দুটি বিটা রশ্মি নিঃসরণ হলো। আচ্ছা, বিটা রশ্মি নিঃসরণ হলে কি হয়? আমাদের জেডটা জেড+1 হয়। তাহলে প্রথমবার জেড+1 হবে, দ্বিতীয়বার কি হবে? তাহলে জেড+1টা আর এক ঘর বেড়ে জেড+2 হয়ে গেল। অর্থাৎ কি হলো? আমাদের পরমাণু ক্রমাঙ্ক চেঞ্জ হলো না? তাহলে পরমাণু ক্রমাঙ্ক সে আমাদের ডিফারেন্ট, কিন্তু ভর সংখ্যা কি একই থাকলো? হ্যাঁ, ভর সংখ্যা তো চেঞ্জ হয় না। তাহলে ভর সংখ্যা সেম। তাহলে যাদের পরমাণু ক্রমাঙ্ক ডিফারেন্ট হয় এবং ভর সংখ্যা সেম হয়, তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় আইসোবার। ঠিক আছে। তাহলে এরা কিন্তু হবে আমাদের আইসোবার। বোঝা গেল লজিকটা? বিটা রশ্মি বেরোচ্ছে বলা হলো, তাহলে বিটা রশ্মি বেরোলে কি চেঞ্জ হয়? শুধুমাত্র আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক চেঞ্জ হয়। সে একটা বেরোতো আর দুটো বেরোতো, একই বিষয়। তাহলে যদি আমাদের পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয় কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, তাহলে তাদেরকে কি বলি আমরা? তাদেরকে বলি আমরা আইসোবার। বোঝা গেল? ওকে। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে তেজস্ক্রিয়তা একটি কি রাসায়নিক ধর্ম? ইলেকট্রনীয় ঘটনা? না নিউক্লিয়াসের অভ্যন্তরের ঘটনা? ইয়েস, ওই জন্যই আমাদের চ্যাপ্টারের নাম কি? পরমাণু নিউক্লিয়াস, কারণ তেজস্ক্রিয়তা কিন্তু নিউক্লিয়াসের ভিতরকার ঘটনা। ঠিক আছে। তড়িৎ রাসায়নিক ঘটনা নয়। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন বলছে তেজস্ক্রিয় বিকিরণ তাপ বাড়লে বাড়ে, চাপ বাড়লে বাড়ে, বাহ্যিক প্রভাবকে অগ্রাহ্য করে, চাপ বাড়লে কমে। তাহলে আমি কিন্তু অপশন সি মার্ক করলাম। কেন? কারণ তেজস্ক্রিয় বিকিরণ কোথা থেকে হচ্ছে? আমাদের পরমাণু নিউক্লিয়াস। তার মানে তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় বিকিরণ আমাদের পরমাণু নিউক্লিয়াসের অভ্যন্তরের ঘটনা। বাইরের কোনো প্রভাবকে সে তোয়াক্কা করে না। তাহলে বাহ্যিক প্রভাবকে সে কিন্তু অগ্রাহ্য করবে, কোনো ফ্যাক্টর কাজ করবে না এক্ষেত্রে, যেগুলো এক্সটার্নাল ফ্যাক্টর। ঠিক আছে। তারপরে কোশ্চেন কি? কোনটি তেজস্ক্রিয় নয়, অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটোপ নয় বা মৌল নয়, কোনটা জিজ্ঞাসা করছে? তাহলে এখানে কিন্তু হবে আমাদের 12C। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি? দেখা যাক। হ্যাঁ, 18 দাগ হলো তো? 19 দাগ। আলফা রশ্মি নির্গমনে পারমাণবিক সংখ্যা, আগেই বলেছি আলফা রশ্মি যদি বেরোয় তাহলে 4 2 হিলিয়াম 2+ বেরোচ্ছে, অর্থাৎ আমাদের ভর সংখ্যা কমবে A-4, আর জেড কি হবে? Z-2 হয়ে যাবে। বলছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত ঘর কমবে? 2 ঘর কমবে। তাহলে কি হবে? 2 একক কমবে। নেক্সট কোশ্চেন কি? তেজস্ক্রিয়তার এসআই একক লেখো। তেজস্ক্রিয়তার এসআই একক বলছে, তাহলে কি লিখবো? 20। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন বলছে গামা রশ্মি, এক সেকেন্ড। তেজস্ক্রিয়তার এসআই একক বলেছে, তাহলে বেকারেল হবে। ঠিক আছে। তাহলে এটা হবে আমাদের বেকারেল। রাদারফোর্ডে মার্ক করে দিচ্ছি আবার। এটা হবে অপশন বি, বেকারেল। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন আমাকে বলছে গামা রশ্মি নির্গমনে পরমাণু কি হয়? গামা রশ্মি নির্গমনে কি হয় বলেছিলাম? আমাদের এনার্জি বেরিয়ে সে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে যখন সে উত্তেজিত থাকে। তাহলে উত্তেজিত অবস্থা থেকে স্থিতিশীল হয়। তাহলে অপশন এ। ঠিক আছে। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? আমাদের হেনরি বেকারেল। ঠিক আছে। কি করে আবিষ্কার করে ফেলেছিল? সে কিন্তু ভুল করে আবিষ্কার করেছিল। তোমরা ভুল করলে তোমাদের নাম্বার কেটে যায়। আর আমাদের হেনরি বেকারেল কি অ্যাক্সিডেন্টালি আবিষ্কার করে ফেলেছিল। তিনি যখন একটা গবেষণা করছিলেন এক্স রশ্মির সঙ্গে প্রতিপ্রভার, তখন তিনি কি করেছিলেন? অ্যাক্সিডেন্টালি তেজস্ক্রিয়তা আবিষ্কার করে ফেলেছিলেন। মানে ওদের অ্যাক্সিডেন্ট হলে সেটা হিস্ট্রি ক্রিয়েট করে ফেলে, আর আমরা অ্যাক্সিডেন্ট করলে কি বলবো, আর বললাম না। ওকে। নেক্সট কোয়েশ্চেন, যেটা তখন আমি ডিসকাস করতে চাইছিলাম, যে আমাদের 222, তার থেকে 86, এখান থেকে আমাদের একটা তৈরি হয়েছে 210 84। ঠিক আছে। এবার ভাবো তাহলে আমার এখানে ভর সংখ্যার পরিবর্তন কত হয়েছে? ভর সংখ্যা পরিবর্তন মানে হ্রাস পাবে অ্যাকচুয়ালি। তাহলে 222 থেকে আমার কত কমলো? 210 হয়ে গেল, অর্থাৎ 12 ঘর কমে গেছে। এবার একটা কথা ভাবো, যে 4 একক
ভর কমে কখন? যখন একটা আলফা কণা বেরোয়। তাহলে 12 একক ভর কখন কমবে? যখন 3টে আলফা কণা বেরোবে, তাই তো? তার মানে নিশ্চয়ই 3টে আলফা কণা বেরিয়েছে, তাহলে হয় এটা হবে নয় এটা হবে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা উত্তর হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে 3টে আলফা যদি বেরোয়, একটা আলফা বেরোলে জেড কত কমে যায়? 2 একক কমে। কি কমে? 2 একক কমে হচ্ছে আমাদের জেড, তাই তো? তাহলে 86 থেকে যদি 2 একক 3টে আলফা বেরিয়েছে তো, তাহলে 3টে আলফা যদি বেরোতো তাহলে কত একক কমার কথা ছিল? 6 একক কমার কথা ছিল। 6 একক কমবে জেড, তাই তো? তাহলে 86 থেকে যদি 6 একক কমে যেত তাহলে আমাদের কত হওয়ার কথা ছিল? 86 থেকে 6 কমে গেলে 80 হওয়ার কথা ছিল। কিন্তু হলো কত? হলো হচ্ছে আমাদের 84, তাই তো? তার মানে কত বাড়লো? তার মানে কিন্তু এখানে +4 হয়েছে, তাই তো? এবার বলো, একটা বিটা যদি আমাদের বেরিয়ে যায় তাহলে কি হয়? +1 হয় জেড। তাহলে আমার এখানে +4 হয়েছে, তার মানে কতগুলো বিটা বার করতে হবে? তার মানে নিশ্চয়ই 4টে বিটা বেরোতে হবে, তবেই কিন্তু +4 জেড হবে। ঠিক আছে, +4 জেড বলতে মানে z+4, মানে 4 ঘর বেড়েছে, সেটা বোঝাতে চাইছি। এমসিকিউ তো, এমসিকিউ তো আমি লিখে লিখে থোড়ি করবো। তাহলে এখানে তো আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। আমি যতটা টাইম এখানে এক্সপ্লেন করতে দিচ্ছি এটুকু টাইমে তুমি পরীক্ষার হলে ব্যক্ত করতে পারবে না। ঠিক আছে, তাহলে কি 4টে বিটা নিশ্চয়ই বেরিয়েছে, তারপরে তার মানে 3টে আলফা বেরিয়েছিল, তারপর আবার যে +4 হলো তার জন্য 4টে বিটা বেরিয়েছে। তাহলে কি হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে অপশন এ। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি? তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় কোথা থেকে? কোথা থেকে? নিউক্লিয়াস থেকে। একই কোশ্চেন। নেক্সট, ধনাত্মক আধানযুক্ত কণা, বলতে বলতে হাঁপিয়ে গেলাম, 4 2 হিলিয়াম 2+, তাহলে কি এটা? আমাদের আলফা কণা। তাহলে কি হবে উত্তর? আলফা কণা। নেক্সট কোশ্চেন কি? কোন রশ্মি তড়িৎ ক্ষেত্রে বিচ্যুত হয় না? কে তড়িৎ ক্ষেত্রে বিচ্যুত হবে না? আমাদের গামা রশ্মি। কেন? কারণ এর কোনো আধান নেই। কারণটা কি? কারণ এর আধান নেই। আধান যখন থাকে অ্যাকচুয়ালি এদের মধ্যে ফোর্সটা লাগে আমাদের F ইজ ইকুয়াল টু কিউ ই। তা আমাদের কিউ তো জিরো, আধান কিউ জিরো, তাহলে ফোর্স কত হয়ে যাবে? ফোর্স আমাদের জিরো হবে, তাহলে কি বিচ্যুত হবে না। ঠিক আছে, যখন তোমরা ক্লাস 12-এ উঠে ইলেকট্রোস্ট্যাটস পড়বে তখন এগুলো পড়তে পারবে। ঠিক আছে, আমাদের আমরা তো পড়েছি তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কি? যে একটা আধানকে কেন্দ্র করে তার চারিপাশে যে ক্ষেত্র তৈরি হয়, যেখানে অন্য কোনো আধান আসলে একটা তড়িৎ বল অনুভব করে, তাকে বলে আমাদের তড়িৎ ক্ষেত্র। আর একটা জিনিস হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, অর্থাৎ আমাদের একক কোনো আধানে কতটা তড়িৎ বল কাজ করছে। ঠিক আছে, সেখান থেকে এই ফর্মুলাটা আসে, F ইজ ইকুয়াল টু কিউ ই। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই ই বলতে কি, আমরা তড়িৎ ক্ষেত্র বলে দিই চলতি কথায়, কিন্তু এই ইটা কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবার ইন জেনারেল আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং ইলেকট্রিক ফিল্ডকে একই কনসিডার করি। ঠিক আছে, ফর্মুলা বেশিরভাগ ক্ষেত্রে বা কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ড বলেই কাজ চালিয়ে দেওয়া হয়। ঠিক আছে, অত আমরা মেনশন করি না, কারণ দুটোকে আমরা একই ধরে নিই। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি? থাইরয়েড রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। আগেই বলেছি যে আমাদের ব্যবহার থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই। এখানে তো সব ব্যবহার আমি বসে বসে তুলে দেবো না, কিন্তু আমি বলেই দিচ্ছি যে কোনো ব্যবহার থেকেই কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তাহলে থাইরয়েড রোগের চিকিৎসায় কোন ব্যবহার করতাম আমরা? আয়োডিন ব্যবহার করতাম, কিন্তু I31। ঠিক আছে, আচ্ছা তারপরে বলছে ভরের সঠিক ক্রম, ভারী থেকে হালকা লিখতে হবে, তাই তো? আচ্ছা, ভারী সব থেকে কি হবে? আমাদের আলফা। তারপর কি হবে? আমাদের বিটা। তারপর কি হবে? আমাদের গামা। গামা কেন? কারণ এর তো ভর শূন্য। বিটার ভর হচ্ছে আমাদের নগণ্য। ঠিক আছে, এবং আলফার ভর কি? আমার 4টে প্রোটনের ভরের সমান। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের এরকম ভাবে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, নগণ্য কেন? কারণ এর ভর কিন্তু ইলেকট্রনের সমান, অর্থাৎ 9.1 গুণ 10⁻³ কেজি। ঠিক আছে, এটাকে আমি বলতে পারি 4 AMU। যদি বার করতে হয় তাহলে 4 × 1.67 গুণ 10⁻24 গ্রাম, এরকম করে দিতে পারি। ঠিক আছে, যাই হোক এত বেশি ডিটেলসে লাগবে না। তাহলে কি হবে আমাদের? আলফা বিটা গামা, তাহলে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন কি? 28 হয়েছিল তো, তাহলে 29। কোন রশ্মি আলোর বেগে চলে? ঠিক আছে, কে? যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকবে, তাহলে কে সেটা? আমাদের গামা রশ্মি। ঠিক আছে, তাহলে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন কি? কুড়ি ও বেকারেলের মধ্যে সম্পর্ক কি? এই যে প্রথমটাই হবে, 1 কুড়ি ইজ ইকুয়াল টু 3.7 গুণ 10⁻10 বেকারেল। ঠিক আছে, এটা কিন্তু না, এটা উল্টো হয়ে গেছে। ঠিক আছে, কুড়িটা আমাদের এত বেকারেলের সমান হয়। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন আসার চান্সেস খুব বেশি আছে। 1 AMU শক্তির তুল্য শক্তি কত? না 973? না, এটা বিরাট কোহলির নাম্বার। কত নাম্বার স্কোর করেছিল সে? 973 2016 সালে। এটা না, ইমোশনাল হয়ে এটা লিখে দেবে না। তারপর হচ্ছে আমাদের 931.5, এটা হবে কিন্তু আমাদের। তাহলে 1 AMU ভর যখন কনভার্ট হয় তুল্য শক্তিতে, তখন সেটা 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, অনেকে কিন্তু এটা বোঝে না যে এটা কি, এটা হচ্ছে মেগা আর এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে ধীর গতিতে নিউট্রন ইউরেনিয়াম 235-কে আঘাত করলে উৎপন্ন নিউট্রনের সংখ্যা কত? আমরা জানি যে 3টে করে কিন্তু নিউট্রন তৈরি হয়, তাহলে কি হবে? অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। বলছে সাধারণত কত ভরের অধিক ভর বিশিষ্ট মৌলদের মধ্যে তেজস্ক্রিয়তা দেখা যায়? দেখো,
এটার অ্যান্সার তুমি হয়তো বই টু বই ভ্যারি করতে পারে তোমার। তারপর তুমি যদি টুগলে টাইপ করো সেখানে আলাদা দেখতে পাবে। তোমরা যখন কোনো স্ট্যান্ডার্ড বুক রেফারেন্স করবে তখনও দেখবে যে 207 লেখা আছে বা 208 লেখা থাকে অনেক জায়গাতে। তো ডাজেন্ট ম্যাটার, আমাদের বইতে আবার 210 লেখা আছে ছায়ার বইতে। তো ঠিক আছে, অসুবিধা নেই। 210 বা তার বেশি যেটা দেবে সেটা মার্ক করে দেবা। এরকম দেবে না যে 207 দিলে অপশনে 210 দিলে, এরকম হবে না কখনো। ঠিক আছে, কন্ট্রোভার্সি হবে না কখনো। যে কোনো একটা মান দেবে, সেই মানটাকে আমরা কাছাকাছি হিসেব করে লিখে দেবো। হয় 207 দেবে, নয় 208 দেবে, নয় 210 দেবে। ঠিক আছে, তো যেটা দেবে সেটা লিখে দেবো আমি। নেক্সট কি বলছে? নেক্সট বলছে পারমাণবিক বোমার নীতি। এইটা কিন্তু খুব ভুল করে স্টুডেন্টরা। পারমাণবিক বোমা হলে আমরা বলবো নিউক্লিয় বিভাজন, আর যদি হাইড্রোজেন বোমা বলে তাহলে বলবো নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, ওকে। নেক্সট কি? যে সমস্ত পরমাণুর তেজস্ক্রিয় বিকিরণ ঘটে তাকে কি বলে? যার তেজস্ক্রিয় বিকিরণ ঘটছে তাকে আমরা বলি জনক পরমাণু। কি বলি? তাকে বলি জনক পরমাণু। আর জনক পরমাণু থেকে তৈরি যে হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি দুহিতা পরমাণু। ঠিক আছে, তাহলে যার তেজস্ক্রিয় বিকিরণ হলো তাকে কি নাম দেবো? জনক পরমাণু। ঠিক আছে, তেজস্ক্রিয় পরমাণু তো বলতেই পারি, কিন্তু বেশি স্পেসিফিক্যালি ভালো কোনটা হয়? আমাদের জনক পরমাণু। ঠিক আছে, জনক পরমাণু থেকে তেজস্ক্রিয় বিকিরণ ঘটলে তৈরি হবে আমাদের দুহিতা পরমাণু। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন কি? গামা রশ্মির জন্য নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়? নয়কে যেন ভুল করেও কখনো হয় পড়বে না। ঠিক আছে, এর ভর নগণ্য, এটি ইএমডাব্লিউ অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, এটি উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ ঠিক আছে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এটাও ঠিক আছে, উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এটাও ঠিক আছে, কারণ আয়নন ক্ষমতা সব থেকে বেশি ছিল আলফার আর ভেদন ক্ষমতা সব থেকে বেশি ছিল গামার। ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এটাও ঠিক, কারণ আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু যথেষ্ট ক্ষুদ্র। তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু 0.1 অ্যামস্ট্রং এর থেকেও কম হয়। কত হয়? 0.1 অ্যামস্ট্রং এর থেকেও কম হয়। ঠিক আছে, তাহলে পড়ে রইলো কি আমাদের ভর নগণ্য। এটা কেন ভুল হলো? কারণ আমাদের মানে ভুল হলো বলতে আমাকে ভুলটাই বলতে হচ্ছিল যে কোনটা সঠিক নয়। তাহলে কি হবে? অপশন এ। কেন ভুল হলো? তার কারণ এখানে বলছে ভর নগণ্য, অর্থাৎ ভর রয়েছে কিন্তু খুবই কম। এটা ইলেকট্রনের জন্য ভ্যালিড কিন্তু গামা রশ্মির জন্য না, কারণ গামা রশ্মির ভর কি? গামা রশ্মির ভর হচ্ছে আমাদের 0। তাহলে এর ভর নেই লিখতে হতো, নগণ্য লিখলে হবে না। নগণ্য মানে কি? খুবই কম। যেরকম আম্বানির কাছে 100 টাকার মূল্য, ঠিক আছে, বা তোমার কাছে 8 আনার মূল্য, বা হয়তো সেটাও বেশি হয়ে গেলো, বলা যায় না। যাই হোক, বাদ দিলাম এটা। আম্বানির কাছে 100 টাকার মূল্য। ঠিক আছে, আচ্ছা। তারপরের কোশ্চেন কি? অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ঘটে। অনিয়ন্ত্রিত বলেছে, তার মানে আমি যেটাকে কন্ট্রোল করতে পারবো না। তাহলে নিউক্লিয় চুল্লি না, পরমাণু বোমা ইয়েস। তাহলে কি হবে? এটা থার্মাল পাওয়ার স্টেশন না, রাসায়নিক বিক্রিয়া নয়। ঠিক আছে, আচ্ছা। নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন আমাকে বলছে যে সূর্যের শক্তির উৎস বা অন্য কোনো নক্ষত্রের কথা যদি আমাকে বলে তাহলে কি হবে? নিউক্লিয় বিভাজন না, রাসায়নিক দহন না, তেজস্ক্রিয়তা না, কি বলবো? নিউক্লিয় সংযোজনটা বলবো আমি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি? এই যে হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমা বললেও লোকে বিভাজন করে দিয়ে চলে আসে না, হাইড্রোজেন বোমা বললে বলবো নিউক্লিয় সংযোজন। আর যদি পারমাণবিক বোমা বলে তাহলে বলবো আমরা নিউক্লিয় বিভাজন। ঠিক আছে, আচ্ছা। আইনস্টাইনের সমীকরণ। আইনস্টাইনের সমীকরণ কি ছিল? যে আমাদের ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। এই এমটা কি? এই এমটা হচ্ছে ডেল্টা এম, অর্থাৎ ভর ত্রুটি। তাহলে আমাদের যে এই বিভিন্ন শক্তিগুলো তৈরি হয়, যেরকম আমাদের বিভাজনের শক্তি বা আমাদের সংযোজনের শক্তি, সেই শক্তিগুলোর উৎস কি? কেন তৈরি হয়? সেটা আমাদের ভর ত্রুটির জন্যই কিন্তু তৈরি হয়। যে মাসটা আমাদের এক্সেস হচ্ছে, সেই মাস ডিফেক্টের জন্য কিন্তু আমাদের এই এক্সট্রা শক্তিগুলো তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমাদের ভরকে কিন্তু আমরা তুল্য শক্তিতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। কোথায় আছে? এটা আছে। সি মানে কত? অঙ্ক করতে কাজে লাগে কিন্তু। সি মানে কিন্তু 3 গুণ 10⁸ মিটার পার সেকেন্ড। যদি কখনো আমাদের সেন্টিমিটার পার সেকেন্ডে কাজে লাগে তাহলে আমাদের কি বলবো? 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন কি? বলছে একটি পজিট্রনের ভর লেখো। এটা কিন্তু অর্ধেক লোক করতে পারে না, বলবে যে এটা আমাদের আউট অফ সিলেবাস আছে। না, পজিট্রন মানে এরকম ভাবে পজিটিভ ইলেকট্রন। তাহলে ওটা কি? ওটা হচ্ছে 10 ঠিক আছে, আচ্ছা। এর ভর কি? এর ভরও হচ্ছে আমাদের ইলেকট্রনের সমান, এর আধানটাও আমরা ইলেকট্রনের সমান বলবো, শুধু পজিটিভে বলবো। তাহলে এর ভর কি? ভর হচ্ছে 9.1 গুণ 10⁻−31 কেজি। ঠিক আছে, আর আমাদের আধান কি বলবো? আধান আমরা বলবো একই জিনিস, 1.6 গুণ 10⁻−19 কুলম্ব। বোঝা গেল? আচ্ছা, তারপরে জিজ্ঞাসা করছে বেশি শক্তি উৎপন্ন হয় কোথায়? বিভাজনে না সংযোজনে? আমাদের অ্যান্সারটা কিন্তু হবে সবসময় বিভাজনে। রাসায়নিক দহনের কথা তো ছেড়েই দাও। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে নিউক্লিয় সংযোজনের জন্য প্রয়োজন কি? নিম্ন তাপমাত্রা, সাধারণ তাপমাত্রা, অত্যন্ত উচ্চ তাপমাত্রা হচ্ছে আপনাকে শূন্যস্থান। আমরা সবাই জানি যে এখানে কিন্তু অতি উচ্চ তাপমাত্রা লাগে, যার কারণে কিন্তু আমরা আগে বিভাজন বিক্রিয়ার সাহায্য নেওয়া হয়। যে বিভাজন বিক্রিয়া হবে তার ফলে যে তাপটা তৈরি হবে সেই তাপটাকে কাজে লাগিয়ে কিন্তু নিউক্লিয় সংযোজন হয়। ঠিক আছে, এই যে কথাটা মুখে বললাম এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে,
তারপরে কি বলছে যে হিলিয়াম ও দুটি পজিট্রনের মোট ভর 4টি হাইড্রোজেনের তুলনায় আমি যতজনকে করতে দিই কেউ এটা ঠিক করতে পারে না, বা করলেও আন্দাজে করে। কারণ বলে যে এটা কোথা থেকে আসলে, এটা তো বইতে নেই। আছে বইতে। তোমরা তোমাদের বইয়ের একদম শেষের দিকে যখন যাবে তখন ওখানে স্পষ্ট লেখা আছে হিলিয়াম ও দুটি পজিট্রনের ভরের মোট সমষ্টি 4টি হাইড্রোজেনের তুলনায় কম। তার মানে 4টি হাইড্রোজেনের থেকে কম হয় এদের সমষ্টিটা। আমি এখানে কোশ্চেনটা কি করেছি, হিলিয়াম আর দুটি পজিট্রনের মোট ভর অপেক্ষা 4টি হাইড্রোজেনের ভর, তাহলে 4টে হাইড্রোজেন তো ভারী হয়, তাহলে কি বলবো যে এখানে বেশি হবে অপশনটা। ঠিক আছে? কোথায় ছিল এটা, আমাদের সংযোজন যখন পড়া হয়। এবার অ্যাকচুয়ালি বেশিরভাগ স্টুডেন্টরা বুঝে পড়ে না একদমই, ওগুলোকে শুধু পড়ে নেয় যে এখানে এরকম সংযোজন হচ্ছে, কেন হচ্ছে, কোথায় কি হচ্ছে, এই উদাহরণগুলো ঠিক করে পড়ে না, তাই তারা জানেও না যে এই জিনিসটা আদৌ থাকে ওখানে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি, নেক্সট কোয়েশ্চেন বলছে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি সর্বাধিক হয় খুব হালকা নিউক্লিয়াসে, মাঝারি ভরের নিউক্লিয়াসে, খুব ভারী নিউক্লিয়াসে, নাকি সমান নিউক্লিয়াসে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মার্ক করে দিয়ে আসবে আমাদের খুব ভারী নিউক্লিয়াসে, যেটা কিন্তু আমাদের ভুল। উত্তর কি হবে, উত্তর হবে আমাদের মাঝারি ভরের নিউক্লিয়াসে। সব থেকে বেশি আমাদের কার হয়, আমাদের যদি বলে যে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি সর্বাধিক কার, কোন মৌলের জন্য এটা হয়, এটা কিন্তু হয় আমাদের নিকেলের জন্য। কার জন্য হয়, আমাদের নিকেলের জন্য। নিকেল 62। কত হয় আমাদের বন্ধন শক্তিটা, সেটা হয় কিন্তু আমাদের 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট প্রায়। ঠিক আছে? তাহলে এইগুলো ছিল আমাদের আজকের কোয়েশ্চেন। একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, এইটার উত্তর সবাই আমাকে কমেন্ট বক্সে বলবে যে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ কি। নিয়ন্ত্রিত বলেছে মানে কন্ট্রোলড হবে, ব্যবহারিক প্রয়োগ মানে যেটাকে আমরা কাজে লাগাতে পারবো। ঠিক আছে? তাহলে এটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে উত্তর দেবে। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। এরকম ভাবেই বাকি সেশনগুলো ভালো করে করো, আর নিজের পড়াশোনা ভালো করে চালিয়ে যাও। মাত্র 20 দিন মতো সময় আছে তোমাদের হাতে, এই সময়টাকে ইউটিলাইজ করো। ফাঁকি আর মেরো না এই 20 দিনে, যেটুকু পারো সেটুকু পড়াশোনা করে নাও। এই সময়টা একবার চলে গেলে তারপর রিগ্রেট হবে যে পরীক্ষার আগে কেন একটু পড়ে নিলাম না, কেন একটু পড়ে নিলাম না। তাই যাতে ওই রিগ্রেটটা না থাকে, সেই কাজটা এখন থেকে করা চালু করো। আজকের জন্য এটুকুই, টাটা।